শিক্ষকদের বেতন কম হওয়ায় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না। শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় মডারেটর, রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলি কেটে বললেন, মা রে, তোর এই বাবা হাই স্কুলে শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে, লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরাত্বের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সী চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না। এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। আমার বড় বোন শেফালি গত মাসের 10 তারিখে জরায়ু ক্যান্সারে মারা যায়। আপু পড়ালেখায় খুব ভালো ছিল। যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তার শেখে কান্না। আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল, এই গেদি ভরে গাছ থাকলে মানুষে ঢিল দিবই। শুধু ঢিল পড়েনি মাননীয় মডারেটর, এক দেখাতে বিয়ে দিনক্ষণ ঠিক হয়ে যায়। আপু রোজ কাঁদতো, জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো অপলক। আমাকে কাছে ডেকে বলতো, ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। এর আগের দিন রাতে আপু বাবার পা জড়িয়ে ধরে জন্মের কান্না কেঁদেছিল, চিৎকার করে বলেছিল, আব্বা গো এই বিয়া ভাঙ্গা দেন, বিয়া দিলাম মইরা যাবো। কথা রেখেছে আপু, চলে গেছে আমাকে একা করে। মাননীয় মডারেটর, আইন তো তখনও ছিল, তারপরও কেন সেই আইন আমার বোনের নিরাপত্তাটুকু দিতে পারেনি? অথচ মাননীয় মডারেটর, আমার বাবা মা আমার পরিবার যদি সচেতন হতেন তাহলে শেফালিরা কোনোদিন ঝরে যা শিলে ফুলতে পারতো না। তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডারেটর, সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বাল্য বিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। তার সমস্ত বক্তব্য জুড়েই যে আমরা দেখেছি যে আবেগ এবং আমাদের সমাজের যে করুণ চিত্র এবং অসহায় বাবা মায়ের কথা তুলে ধরলো, সেটি নিশ্চয়ই এই সমাজে রাষ্ট্র যদি অনুষ্ঠান দেখে থাকে তারা তাদের বিবেচনায় আনবে এবং তারা অবশ্যই এই বাল্য বিবাহ প্রতিরোধ করে আজকের আমাদের যে কন্যা শিশু, আমাদের দ্বিতীয় বক্তা রাজশাহী বিভাগ থেকে আগত, তার বক্তব্য দিল, তার সেই কান্না থামানোর চেষ্টা করবে। আমরাও আজকে প্রতিজ্ঞাবদ্ধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্র্যাকের আয়োজিত যে আমরা বাল্য বিবাহ যেখানেই দেখবো সেখানে প্রতিরোধ করার চেষ্টা করব। 1971 7 কোটি বাঙালির কণ্ঠে সেদিন ধ্বনিত হয়েছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। 44 বছর কেটে গেল, এখন 2015। মাননীয় মডারেটর, বর্তমান প্রেক্ষাপটে নতুন আঙ্গিকে যদি গানটিকে আবার গাইতে বলা হয় তাহলে তার প্রথম লাইনটি হবে, মোরা একটি ভালো কাজের জন্য যুদ্ধ করি। প্রতিপক্ষ, এই যখন চরম বাস্তবতা, তখন আপনার মানবিক শিক্ষা আমাকে সেই একটি ভালো কাজের নিশ্চয়তা টুকু দিতে সক্ষম কিনা দয়া করে তা বলে যাবেন। মাননীয় মডারেটর, সবশেষে ব্যবহারিক শিক্ষা ও মানবিক শিক্ষাকে তুলনা করতে এই বিতর্ক মঞ্চকে সাক্ষী হিসেবে দাঁড় করছি। মানবিকতার জায়গায় দাঁড়িয়ে ব্র্যাকের কল্যাণে আমরা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিতর্ক করছি, কিন্তু এটিএন বাংলার স্টুডিও, এই ক্যামেরা, এই প্রযুক্তি যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে আমাদের যুক্তি, আমাদের তর্ক এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া সম্ভব হতো না। প্রতিপক্ষ, প্রযুক্তি তো ব্যবহারিক শিক্ষারই একটি অংশ। এই সত্য উপলব্ধি করার পরও কি ব্যবহারিক শিক্ষার প্রয়োজনীয়তাকে অস্বীকার করবেন? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, ব্যবহারিক শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যদি দেশটাকে উন্নত করতে পারি তাহলে দেশের প্রতিটি মানুষের সুখী জীবন নিশ্চিত হবে এবং বেজে উঠবে মানবিকতার জয়গান। তাই পরিশেষে বলতেই হয়, ব্যবহারিক শিক্ষায় যত বেশি উন্নত হবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। প্রতিপক্ষ, আইন দিয়ে যদি সকল সমস্যার সমাধান করা যেত তবে কেন আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হতে পারছি না? কেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা? কেন পেট্রোল বোমার নৃশংসতায় ঝলসে যাচ্ছে বাংলা মায়ের মুখ? কেন মানচিত্রের পেট হতে ধ্বনিত হয় আর্তের হাহাকার? কেন প্রতিপক্ষ, কেন কেন? আশা করি আমার সকল কেনর উত্তর পাবো। নৌকা ঘাটে ভিড়াতেই ভেসে আসে কান্নার শব্দ, কে যেন কাঁদছে। নৌকার পাটাতনে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালাম, বেনি করা চুল লাল আর সবুজ ফিতায় বাঁধা। দূর থেকে বেনির শেষ প্রান্তটা পতাকার মতো মনে হয়। ঠোঁটে লিপস্টিক নেই, নাকের উপর মস্ত বড় নাকফুলটাকে মনে হয় আগ্নেয়গিরির জ্বালামুখ। মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপল গড়িয়ে ঝরে পড়ে। পিঠে ঝুলানি স্কুল ব্যাগটি শক্ত করে ধরে মেয়েটি চিৎকার করে বলে ওঠে, আমি যাবো না। প্রশ্ন করি, কোথায়?
কে যেন পাশতে উত্তর করে শ্বশুর বাড়িতে। ঠিক এভাবেই বাসন্তীদের জীবনের বসন্তগুলো মুছে যায় সিঁদুরে ঢাকা। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশের 66% নারী সবগুলো দাঁতের মালিক হওয়ার আগেই স্বামীর মালিক হচ্ছে। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশে বাল্য বিবাহ নামে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে শারীরিক নির্যাতনের দিকে, যা বন্ধের প্রয়োজন সচেতনতার বলয় গড়ে তোলা। মাননীয় মডারেটর, আমার চাচাকে বহুবার দেখেছি পাবলিক প্লেসে দাঁড়িয়ে ধূমপান করতে, কখনো কখনো দেখেছি পুলিশের কাছ হতে আগুন চেয়ে নিতে। মাননীয় মডারেটর, আমি কখনোই দেখিনি তিনি তার সন্তানের কাছে বসে ধূমপান করছে। প্রতিপক্ষ, আমরা যদি ঘটনাটিকে দুটি দিক থেকে চিন্তা করি তাহলে দেখতে পাই একদিকে 100 টাকা জরিমানার ভয় চাচা ধূমপান করা থেকে বিরত থাকতে পারছেন না, অন্যদিকে তার সন্তানের ক্ষতির কথাটি চিন্তা করে তিনি ধূমপান করা থেকে বিরত থাকছেন। মাননীয় মডারেটর, আমরা ঠিক এই জায়গাটিতেই বিতর্ক করছি যখন বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রতিটি মানুষ ভালো মন্দের বোধটি অর্জন করবে, ঠিক তখনই তাদের মধ্যে তৈরি হবে সচেতনতা এবং ঘুচে যাবে বাল্য বিবাহের অভিশাপ। মাননীয় মডারেটর, কাজ না পেয়ে দেশের লাখো কোটি মানুষ যখন বেকার হয়ে জাতির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তখন প্রতিপক্ষের মানবিক শিকার প্রতিপাদ শুনে মনের ডায়েরিতে ভেসে ওঠে রফিক আজাদের সেই কবিতা, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবে খাবো। মাননীয় মডারেটর, ক্ষুধার্ত মানুষ যখন পেটে পাথর বেঁধে সান্ত্বনার গল্পটিকে লম্বা করে, তখন হৃদয়ের সেলুলয়েডে জেগে ওঠা সুকান্ত বলে ওঠে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসা নেই। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্কের বিষয় যখন ব্যবহারিক শিক্ষা নয় মানবিক শিক্ষা এখন জরুরি, তখন দলগতভাবে আমাদের অবস্থান বিপক্ষে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, বিতর্ক মানে শুধু ছকে বাঁধা কিছু কথার ফুলঝুরি নয়, সামাজিক দায়বদ্ধতা একটি বড় প্রশ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিপক্ষ যদি মানবিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা কিংবা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার স্বপ্ন দেখেন, তাহলে তা হবে আইকারুসের মোমের পাখায় ভর করে আকাশ ওড়া স্বপ্নের মতোই অলিক অবাস্তব। মাননীয় মডারেটর, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের পথে মাত্র 2 ধাপ পিছিয়ে, যার একটি হলো আর্থসামাজিক উন্নয়ন। এখন সেই আর্থসামাজিক উন্নয়নের পথে প্রথম বাধা হলো বেকারত্ব। লক্ষ্য করুন প্রতিপক্ষ, বিশ্ব শ্রম সংস্থা ILOর হিসাব মতে বর্তমানে বাংলাদেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা 2,40,00,000, যা দেশের মোট জনসংখ্যার 13.4%। প্রতিবেদনে আরো বলা হয় প্রতি বছর 22 লাখ মানুষ শ্রম বাজারে প্রবেশ করছে, যার মধ্যে কাজ পাচ্ছে মাত্র 7 লাখ মানুষ। মাননীয় মডারেটর, শিক্ষিত বেকারদের সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজরিন আহমেদ বলেন, শিক্ষিত বেকার আমাদের নিজেদের তৈরি। যাদের শিক্ষিত বলা হচ্ছে তারা অনেকটাই গদবাঁধা নিয়মে শিক্ষিত। কারিগরি ও কর্মমুখী জ্ঞান সম্পন্ন মানুষ না থাকার কারণে দেশের অনেক প্রতিষ্ঠান যোগ্য ব্যক্তি খুঁজে পাচ্ছে না। প্রতিপক্ষ, এবার আমার প্রশ্ন হলো, কারিগরি বা কর্মমুখী শিক্ষা, যেটাকে আমরা ব্যবহারিক শিক্ষা বলছি, সেই শিক্ষাকে বাদ দিয়ে মানবিক শিক্ষার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করে কিভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তা জোরালোভাবে মানবিক শিক্ষার কথা বলে গেলেন, অথচ মাননীয় মডারেটর, বেকারত্বের অভিশাপ মেনে নিয়ে একজন যুবক যখন মাত্র 500 টাকার বিনিময়ে এক হাতে জীবন আর অন্য হাতে পেট্রোল বোমা নিয়ে মানবিক শিক্ষাকে কৌতুকময় করে তোলে, তখন প্রতিপক্ষ আপনারা কোনটিকে অধিক গুরুত্ব দিবেন? ব্যবহারিক শিক্ষা শিক্ষিত করে কাজের সুযোগটি তৈরি করে দিবেন, নাকি ওই যুবকের সামনে মিনতি করে বলবেন, খোকা মানুষত্ব মহাপাপ, চলো ঘরে ফিরে চলো?